যে বন্ধুরা দেখো এই মুহূর্তে আমি আবার এসে পড়েছি। সেই একই ধরনের বিষয় নয়, তবে একই সাবজেক্ট ম্যাটার উপর নির্ভর করে, যেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের বিস্তার সমুদ্রের মতো, এটার অনেক দীর্ঘভাবে শিখবার বিষয় রয়েছে। You can learn it in an elaborate manner, in extensive way. So with that attitude only I have been trying to make you understand. আমি তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লাগে তো এটা মন দিয়ে শুনবে বা দেখবার চেষ্টা করবে। এই ভিডিওটা স্কিপ করে যাওয়ার চেষ্টা করবে না, তাহলে যেটা আমি বলতে চেয়েছি সেটা হয়তো দেখতে পাবে না। তো তোমরা আশা করবো যে তোমরা এটা দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে। তো এখানে দেখো যে আমি লিখেছি যে বৈপরীত্য আবারও সেই কন্ট্রাস্টের মিনিং। সেই কন্ট্রাস্ট দেখানোর জন্য যে কয়টা প্রিপোজিশন লিখেছি সেটা হলো যেমন এখানে অ্যাক্রস আর থ্রু। অ্যাক্রস মানে এপার ওপার, এপার ওপার হওয়ার জন্য এটা অ্যাক্রস হলো। থ্রু হলো মধ্য দিয়ে। তো এই দুটো কিভাবে কিভাবে হচ্ছে বাক্যে, সেটা আমরা দেখাবো। ফরের সাধারণ আমরা জানি জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে সেই পরিস্থিতি। একটা করে দিচ্ছি, পরে আমরা এটাকে বড় করে আবারও বলা হবে। তো সিন্স হবে সেই কবে থেকে, আর এই ওভার মানে উপরে অপর দিয়ে লিখলে হবে। উপর আর আগরটা হলো অনেক, অনেক উপর। সাধারণ উপর দিয়ে একটু উপরে সামান্য, আর এটা হলো বেশি উপর হলে সেটা হলো আবার। এইভাবে যেগুলো যেগুলো আমরা বলবার চেষ্টা করছি, যেগুলো মনে করে লিখেছি এক এক করে জল আর মিটিয়ে ফেলে আমি দীর্ঘ করে বলার চেষ্টা করছি। এটা মন দিয়ে নেবার চেষ্টা করছি। প্রথমত হলো অ্যাক্রস। অ্যাক্রস যখন হবে ইন্ডিকেট movement from one side to another. এক সাইড থেকে অন্য সাইডে পারাপার করার জন্য এটা ব্যবহার হয়। বোঝা গেল? যখন কোনো জায়গায় পারাপার করার ব্যবস্থা থাকবে সেই জায়গাটায় এখানে অ্যাক্রস করবে। যেমন নৌকাটি নিয়ে নদীর উপরে গেল। গেছে লিখলাম। তো লোকটি নদীর এপার থেকে উপরে গেছে, তো কি হবে ইংরেজিতে এখানে? হি হ্যাজ, নৌকাতে কি করে? নৌকা দাঁড়িয়ে যায়, তো হি হ্যাজ সেড। নৌকা নিয়ে যখন গেছে তখন হেঁটে যায়নি, চালিয়ে গেছে নৌকাটা, তাহলে হি হ্যাজ সেড অ্যাক্রস the river. এখানে নদীর এই পার করে গেছে, সেজন্য এখানে সেট করে গেছে নদী। নাও বেয়ে গেছে নৌকাটা। নৌকা যখন বেয়ে যাবে তখন সেইভাবে অ্যাক্রসের ব্যবহারে কত করে গেছে বলে। দ্বিতীয় এক্সাম্পল, সে হেঁটে রাস্তা পার হলো। হেঁটে রাস্তা পার হয়েছিল। এটা পারাপারের ঘটনা, কিন্তু এখানে সেল করেনি, হেঁটেই গেছিল।
সে যখন হেঁটে যাচ্ছে তখন কি হবে he walked across this road. কি করেছে সে অ্যাক্রস করেছে পার হয়েছে হেঁটে। তো এখানে অ্যাক্রস দিয়ে এপার থেকে ওপার যাওয়ার যখন ঘটনা হবে তখন আমরা অ্যাক্রস ব্যবহার করতে হবে। দেখা গেল। এবারে নেক্সট হচ্ছে টু ইন্ডিকেট অ্যাক্রস বা থ্রু। থ্রু যখন হচ্ছে তখন টু ইন্ডিকেট মুভমেন্ট ফ্রম in a congested or crowded place. In a congested area or place. যেটা কোনো ঘন কিছু দিয়ে আর ভিড়ে ভরা জায়গা হবে তখন আর ক্রস হবে না, তখন হচ্ছে থ্রু, THROUG। আমি আশা করছি দেখতে পাচ্ছ থ্রু লিখেছি। তো এখানে হলো তো যেমন আমি বলি উদাহরণের সাহায্যে যে তারা ঘন বনের মধ্য দিয়ে গেছিল। তারা ঘন বনের মধ্যে দিয়ে গেছিল। তো কি হবে সেখানে উদাহরণ এক্সাম্পল দে ওয়াকড, হেঁটে গেছিল। হেঁটেটা লিখে নিয়ে হবে, হেঁটেটা লিখে রেখে তাহলে আর হেঁটে যখন গেছিল তখন কি লিখে দে ওয়াকড, আর এমনি ওয়েট লিখলে হতো দে ওয়াকড থ্রু, they walked through a deep forest. तो जब फॉरेस्ट को कंजेस्टेड है, घन हाई অনেক ওখানে গাড়ি চলাচল করা যায় না, তো হেঁটে যাচ্ছিল। তো এখানে থ্রুর সাহায্যে সেভাবে কনজেস্টেড জায়গাকে বোঝানো হয়েছে। যেমন ছেলেটি, দ্বিতীয় উদাহরণ, ছেলেটি কাঁদতে কাঁদতে ভিড়ের মধ্যে দিয়ে দৌড়েছিল। ছেলেটি ভিড়ের মধ্যে কাঁদতে কাঁদতে দৌড়েছিল, সে একটা ছেলে, ঠিক আছে। দৌড়াতে হচ্ছিল তখন আর ওয়াক করেনি, দৌড়েছে। তো কি হয়ে যাবে দা বয়, ছেলেটি পার্টিকুলার বয় হচ্ছে একটি ছেলে। The boy ran through the crowded people by weeping. তো আমরা হয় উইপিং এ লিখতে পারবো। তো এখানে the boy ran through the crowded people, ঘন লোকের ভিড়ের মধ্যে দিয়ে সে কাঁদতে কাঁদতে গেছিল। তো এই দৌড়তে দৌড়তে গেল, কাঁদতে কাঁদতে গেল, কিন্তু গেল সে থ্রু, মধ্য দিয়ে, ভিড়ের মধ্য দিয়ে। এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য এটাকে আমাকে এখন থ্রু ব্যবহার করতে হবে। বোঝা গেল? এবারে নেক্সট যেটা সেটা হলো আমরা লিখেছিলাম for or since। For indicates point of time, period of time
পিরিয়ড অফ টাইম মানে যেটা অনির্দিষ্ট সময়ের জন্য একটা সময়ের কোনো শুরুটা যেখানে বলা নেই, এমন একটা সময় যে সময়টা শুরুটা জানা নেই, সেই সময় ফরের ব্যবহার করা হবে। যেমন সে 4 ঘন্টা ধরে পড়েছিল। তো एग्जाम्पल में सेंटेंस बोला जाए he read for 4 hours। সে 4 ঘন্টা ধরে পড়েছিল, বলা নেই কখন থেকে, সকাল থেকে সন্ধ্যা, ঘুমাই বা রাতের বেলা, এটা বলা নেই, এমনি বলা আছে 4 ঘন্টা ধরে পড়েছিল। যখন এরকম একটা অনির্দিষ্ট সময় যেটা একটা ডিউরেশন বোঝাবে কিন্তু সেটা কখন থেকে কখন সেটা উল্লেখ করা থাকবে না, তখন আমাদের ফরের ব্যবহার করতে হবে। যেমন আমরা প্রেজেন্ট হবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, যেমন I have been reading this novel for 10 days। সাপোজ বড় একটা নভেল 10 দিন পর্যন্ত ধরে পড়ছে, এটা একটা ফর একটা অনির্দিষ্ট সময়, কোন দিন থেকে কোন দিন সেটা বলা নেই, এইসব জায়গায় আমাদেরকে ফরের ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিন্তু এই সময় ছাড়াও for indicates sake of, মানে কারোর জন্য, কারোর জন্য কোনো কিছু করা বোঝালে সেখানে ফরের ব্যবহার হবে, সেটা sake of মানে কারো প্রয়োজন বা কারোর জন্য। যেমন যদি বলি সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। যদি বলা সে দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল, তাহলে কি যাবে, হি বলে কি হবে, হি sacrificed his life for the country। এখানে কারোর জন্য যখন হয় তখন ফরের ব্যবহার হয়, কিন্তু সময় নয়, ফর দিয়ে কারোর জন্য এটাও ব্যবহার করা, পারপাসটা এখানে, সেটা এখানে কি বলা যাচ্ছে, পারপাস। তো পারপাসের আরো অনেকগুলো হাজার হাজার উদাহরণ জানতে পারেন, কিন্তু আমরা সেই উদাহরণগুলো এখানে আর দেখে দীর্ঘায়িত করছি না। এভাবে মনে রাখতে হবে যে পারপাস সেট অফ এনিথিং যদি এটা হয়, সেই পারপাসটা বোঝানোর জন্য ফরের ব্যবহার করা হবে। এবার নেক্সট হলো সিন্স। সিন্স ইন্ডিকেটস point of time, যেমন বলা যেতে পারে যেখানে সময়টা, সময়ের শুরুটা যেখানে উল্লেখ থাকে, যেখানে সময়ের শুরুটা উল্লেখ থাকে সেখানে আমাদের মনে রাখতে হবে যে সেখানে সিন্সের প্রয়োগ হবে। যেমন আমি যদি বলি আমি সকাল থেকে কাজ করে চলেছি,
আমি সকাল থেকে কাজ করে চলেছি। তো এই যে দীর্ঘ সময় কাজ করে চলছি, এটা মনে আছে কখন থেকে কাজ করে? সকাল থেকেই। এটা শুরুটা বলা আছে। তো কি হবে এক্সাম্পল উদাহরণ করে ইংলিশ বললে I have been working since morning. এখানে ফর মর্নিং হবে না, এখানে মর্নিং টা বলে দেওয়া আছে সকাল, একদম সেই সকাল সময় থেকে আমি এটা চলছি, তাই সিন্সের ব্যবহারটা হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে ফর আর সিন্সের প্রয়োগ হচ্ছে। এবারে নেক্সট যে বিষয়টি আমি এখানে বোঝাতে চাইবো সেটা হলো ওভার এন্ড অ্যাবভ। Over indicates a certain low height. যেমন লো হাইট ইন্ডিকেট করে কম উচ্চতাকে বোঝানোর জন্য, কম উচ্চতা বোঝানোর জন্য। উচ্চতা যখন কম থাকবে তখন আমাদেরকে ওভারটা ব্যবহার করতে হবে। উচ্চতা যখন কম থাকছে তার জন্য কি হচ্ছে? ওভার ব্যবহার হচ্ছে। এক্সাম্পল যেমন চোরটি প্রাচীরের অথবা দেয়াল, প্রাচীর রাখা দরকার নেই, দেয়ালের উপর দিয়ে লাফিয়ে পালিয়েছিল। চোরটি দেয়ালের উপর দিয়ে লাফিয়েছিল, অনেক দূরে দূরে নিশ্চয় লাফায়নি, ও 50 মিটার উপর দিয়ে লাফায়নি, জাস্ট ওয়ালের উপর দিয়ে লাফিয়েছে। তো কি হয়েছে? কেমন এক্সাম্পল হলো the thief jumped, কি হবে? over the wall। এইটা ওভারটা কাছাকাছি দূরত্বের জন্য, যখন কম উচ্চতা থাকবে তখন ওভার থাকবে। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে, কিন্তু আমি যেটা যতদূর অভিজ্ঞতা দেখে বইপত্র পড়ে দেখেছি তাতে বোঝানো হয়েছে যে যখন উচ্চতাটা কম থাকবে তখন ওভার হবে। আর কখন কোন ব্যতিক্রম হয়, কারণ ইংরেজিতে আছে এরকম ব্যতিক্রমধারী শব্দ, যখন একই জিনিসের আলাদা অর্থ করা হয়। যেমন আমাদের বিয়ার, বিয়ার মানে ভালো, আবার বিয়ার মানে সহ্য করা, আবার বিয়ার মানে জন্ম দেওয়া। এমনি করে একই শব্দের অনেক বিভিন্ন ধরনের প্রয়োগ হয়। তো ওভারের কখনো কখনো আরেকটা ব্যতিক্রম ধর্মী প্রয়োগ হতে পারে, কিন্তু এখানে আমরা এইটা মনে রাখতে হবে যে কম উচ্চতার জন্য এটা ওভারের প্রয়োগ হয়। এবার যদি অ্যাবভ হয়, অ্যাবভ যখন হচ্ছে টু ইন্ডিকেট এ সার্টেন বিগ হাইট, বেশি উচ্চতার জন্য। যদি বলা যায় প্লেনটি আমাদের মাথার উপর উঠছে, প্লেনটা আমাদের কাছে মাথার উপর উঠছে, যখন মাথার উপর উঠছে তখন নিচের কাছাকাছি উঠছে, অনেক দূরত্ব দিয়ে উঠছে, তাহলে কি হবে? দ্য প্লেন ইজ, প্লেন মানে PLANE, প্লেন, এই প্লেন মানে হচ্ছে এরোপ্লেন সংক্ষেপে, আর PLAN প্লেন মানে হচ্ছে সমতল ভূমি। তা প্লেন লিখবে, খেয়াল করে লিখবে যে একই শব্দ এরকম হোমোনিমাস শব্দ হচ্ছে এটা। তো এই প্লেনটা হলো এরোপ্লেন, এই প্লেনটা এরোপ্লেনটি, তো মানে এটা এই প্লেন হবে PLANE। তো the plane is flying,
প্লেনটি অবক করছে আমাদের মাথার উপরে উঠছে, এই যখন উচ্চতাটা হচ্ছে তখন নিশ্চয়ই অনেক বেশি উচ্চতার হচ্ছে। এইরকম উচ্চতা বোঝানোর জন্য আমরা এটাকে অবকের প্রয়োগ করছি। বন্ধুরা, এই সম্পূর্ণ সময়ের মধ্যে অনেক দীর্ঘ করে ক্লাসরুমের মতো করে বোঝানো সম্ভব নয়, কারণ সময়েরও একটা বিশেষ প্রতিবন্ধকতা থাকে, আর বোর্ড ফিল করে বাচ্চারা। এখন তো রিলেজ জামানা চলে এসেছে, 10-15 মিনিটের বেশি আমাদের মনস্থির করে হয়তো রাখতে অনেকে অভ্যেস নেই। তো আমার মনে হয় যে যারা শেখে, যারা অ্যাকচুয়ালি প্রমিজিং স্টুডেন্ট হয়, তারা দীর্ঘক্ষণ ধরে বসে পড়ে বা দেখে অন্যান্য এন্টারটেনমেন্ট বিষয়গুলো দেখার চাইতে জ্ঞানের বিষয় দেখতে গেলে একটু বেশি রকম মানসিক ধৈর্য এবং মানসিক যে চেষ্টা আর ইচ্ছা শক্তি এসবগুলো লাগে। তো যাদের ইচ্ছা শক্তি ভালো, যারা কিছু শিখে নিজের জ্ঞানকে পরিপক্ক করতে চায়, যারা চটুল আনন্দ নিয়ে নিতে থাকতে পছন্দ করে না, এমন সব ছাত্রছাত্রীর কাছে আমার আবেদন যে তোমরা এগুলো দেখবে এবং আরো বই পড়ে নেবে। ইউ মাস্ট রিড সাম মোর বুকস অফ ইংলিশ গ্রামার হুইচ আর আন্ডারস্ট্যান্ডেবল ইজিলি। যারা তোমাদের যেগুলো তোমাদের পক্ষে ইজিলি মনে রাখার মতো হবে সেগুলো জেনে নেবে, চেষ্টা করে শিখে নেবে, আর এগুলো মনে রাখবে। এগুলো যে কিছু বিষয় আমি ইন্ডিকেট করার চেষ্টা করেছি। আমি আগে বলেছি, আই ট্রাই মাই বেস্ট টু ইগনাইট ইয়োর ইন্টারেস্ট ইন ইংলিশ গ্রামার, and if you grow your interest, surely none will be able to prevent you from achieving your goal. যদি তোমার ইন্টারেস্ট একবার তৈরি হয়ে যায়, তুমি যেটা করতে চাইবে সেটা করা থেকে তোমাকে কেউ রুখতে পারবে না। তো এইটা যাতে রুখতে না পারে, তুমি যাতে অপ্রতিরোধ হয়ে ওঠো, এই কারণে তোমাকে শিখতে হবে, জ্ঞানের পিপাসা থাকতে হবে। আর সেই পিপাসা যদি মিটে গিয়ে মনে হয় আমার সব জ্ঞান হয়ে গেছে, তাহলে সেটা অসম্পূর্ণ জ্ঞানেরই পরিচয়। তোমার জ্ঞানের এই অনুসন্ধিৎসা থাকতেই হবে, থাকতে হবে। আর যদি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী নয়, শুধু আমি তোমাদের ভালোবাসি। এই ভালোবাসার মধ্যে রাখতে গেলে তোমরা শেয়ারও করে দেবে কাউকে, এবং তোমরা নিজেরাও লাইক করে দেবে। এটাই আশা রেখে আমি এখনই এটাকে শেষ করলাম। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকো।